like a Hellcat. স্বাগতম কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং ট্রেডে আপনাদের সাথে আছি আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার পুঠিয়া রাজশাহী থেকে। আমাদের আজকের টপিক কমিউনিকেশন ডিভাইস অ্যান্ড ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। প্রথমে আমরা দেখব কমিউনিকেশন ডিভাইস বা নেটওয়ার্ক ডিভাইস কি। ডেটা কমিউনিকেশনের জন্য যে সকল ডিভাইস বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় তাদেরকে কমিউনিকেশন ডিভাইস বলে। কমিউনিকেশন ডিভাইসগুলোকে অনেক সময় নোড বলা হয়ে থাকে, অর্থাৎ একটা নেটওয়ার্কের যে পয়েন্টগুলো থাকে, যে টার্মিনাল থেকে যে টার্মিনালে আমরা ইনফরমেশন পাঠাবো সেগুলোকে আমরা কমন নাম বলছি একটা নোড। তো এখন এসে যে এই নোডের মধ্যে কি কি ধরনের আমাদের ডিভাইস থাকে, তো প্রথমে আমরা বলছি রিপিটারের কথা। একটা সিগন্যাল ট্রান্সমিশনের সময় বিভিন্ন কারণে আস্তে আস্তে সিগন্যালটা দুর্বল হতে থাকে। তো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর এর অস্তিত্বই লোপ পায়। তো সিগন্যালের এই অস্তিত্ব লোপ পাওয়ার পূর্বেই সিগন্যালকে পুনরায় বর্ধিত করা প্রয়োজন। সিগন্যালকে যদি আমরা বর্ধিত করতে পারি, অর্থাৎ একটা লেভেলে দেখা যাচ্ছে সিগন্যালটা আস্তে আস্তে যখন অস্তিত্ব লোপ পেয়ে যাচ্ছে তার আগে ঠিক আগ পর্যন্ত কিন্তু সেই ইনফরমেশন ক্যারি করতে থাকে, অর্থাৎ ওই পয়েন্টে যদি দেখা যাচ্ছে আমরা একটা রিপিটার ব্যবহার করি তাহলে সিগন্যালটাকে সেখান থেকে আবার বুস্ট করা সম্ভব হবে। তো সেই সময় আমার রিপিটার ব্যবহার করলেই আমার সিগন্যালটাকে কিন্তু আমরা প্রপার দূরত্বে পাঠাতে পারবো, অর্থাৎ একটা সিগন্যালকে একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট করা হবে, নির্দিষ্ট সময় পর পর তাকে এনার্জি দেওয়া হবে, বুস্ট করা হবে। তো এরপরে প্রতিটি সিগন্যালের যে নির্দিষ্ট রেঞ্জ থাকে, যে রেঞ্জের পরে সিগন্যালটি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এই রেঞ্জ পর পর যদি আমরা একটা করে রিপিটার ব্যবহার করি যাতে করে সিগন্যালের কোনো ক্ষতি না হয়, এই মতো অবস্থায় যদি আমরা একটা রিপিটার ব্যবহার করি তাহলে সিগন্যালকে অনেক দূরে আমরা পাঠাতে পারবো। তো এটি আমাদের ওএসআই মডেলের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আজকে যারা শিক্ষার্থী আছেন আমাদের সাথে, যদি আপনাদের কোনো টাইপের প্রবলেম থাকেন আপনার কমেন্টে আপনাদের প্রবলেম জানাতে পারেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমাদের ওএসআই মডেল যেটা আছে আমাদের ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল বলা হয় এটা। অর্থাৎ চিন্তা করুন যে একটা আপনি লেআউট বা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনি ব্যবহার করছেন আপনার কম্পিউটারে, সেটা আপনার কম্পিউটারে এক ধরনের দেখাচ্ছে বা অন্যের কম্পিউটারে আর এক ধরনের দেখাচ্ছে, আলাদা আলাদা হতে পারে। কিন্তু আপনি চিন্তা করেন আপনি যখন মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্যবহার করছেন, ইভেন আপনি ফেসবুক ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি যে কম্পিউটারে যান না কেন দেখবেন যে একই রকম আপনার লেআউট দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওপেন সিস্টেম ইন্টারকানেকশনের একটা উদাহরণ। ওপেন সিস্টেম ইন্টারকানেকশনের আসলে মডেলের অনেকগুলা লেআউট আছে, 7টা লেআউট আছে। তো এই যে 7টা লেয়ার যেগুলো বলছি, লেয়ারগুলো আছে, এই লেয়ারে কিন্তু আমরা বিভিন্ন লেয়ারে কাজ করে থাকি। তো রিপিটার এক্ষেত্রে আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। তো আমরা পরের টপিকটা দেখি। এখানে দেখেন যে একটা রিপিটার আছে, একটা ডিভাইস, এখান থেকে আমাদের 100 মিটার পরের ডিস্টেন্সে পরের সে সিগন্যালটা লোপ পেয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তাকে বুস্ট করার জন্য এখানে আমরা রিপিটার ব্যবহার করছি। আবার এখান থেকে 100 মিটার পরে আমরা সিগন্যালটাকে আবার বুস্ট করার জন্য আরেকটা এখানে এই রিপিটার বুস্ট করে আবার তাকে 100 মিটার পর্যন্ত কিন্তু পাঠাতে পারছি। তো এইভাবে সিগন্যালটা দেখেন একটা রিপিটারের মাধ্যমে আমরা কিন্তু এখানে 200 মিটার ওভারকাম করছি। তো এই যে এইভাবে আমরা কমিউনিকেশন করছি, এইভাবে আমাদের কমিউনিকেশন চলছে। এর পরের অংশে আমরা দেখি যে পরের যে টপিকটা আছে আমাদের হাব। অর্থাৎ হাব হচ্ছে একটা আমাদের নেটওয়ার্ক ডিভাইস। হাবের কোনো টেবিল নেই, যার অর্থ হচ্ছে হাব কোনো অ্যাড্রেস মনে রাখতে পারে না। অর্থাৎ হাব কোনো ডিভাইসের অ্যাড্রেস সংরক্ষণ করে রাখে না। কোনো ডিভাইস থেকে যখন হাবের কাছে ডাটা আসে, হাব তখন সেটার কিছু না দেখেই তার সকল পোর্টে ডাটাটাকে ট্রান্সমিট করে দেয়। তো আমরা একটু দেখে নিই যে আসলে হাব কীভাবে আমাদের ডাটাটা ট্রান্সমিট করে। আপনি একটু ডান দিকে খেয়াল করেন, আমাদের ডান সাইডে দেখেন যে এইখানে হাব থেকে একটা প্যাকেট আসলো, এই প্যাকেটটা এসে হাবে গেল এবং হাব প্রত্যেকটা পোর্টেই কিন্তু 1 2 3 4 5 6 7 7টা পোর্টেই কিন্তু আমাদের ডাটাটাকে আমাদের পাঠিয়ে দিল। তো হাবের কাজই এইটা যে কোনো ইনফরমেশন না দেখেই সে ডাটাটাকে সরাসরি আমাদের যতগুলো পোর্ট আছে ততগুলো পোর্টে আমাদের পাঠিয়ে দেবে। হাব
দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে সক্রিয় হাব আর একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। তো সক্রিয় বা অ্যাক্টিভ হাব আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ হাব। তো অ্যাক্টিভ হাব যে কাজটা করে থাকে, অ্যাক্টিভ হাবগুলা সবসময় আমাদের একটা বিদ্যুতের প্রয়োজন হয়। অ্যাক্টিভ হাব আমার রিপিটার যে কাজটা করছিল সেই রিপিটারের কাজ কিন্তু অ্যাক্টিভ হাবই করতে পারবে, অর্থাৎ সিগন্যালকে সে ক্লিন করবে এবং বুস্ট করবে, সিগন্যালকে বুস্ট করে ক্লিন বুস্ট এবং রিলে, অর্থাৎ একটা সিগন্যালকে বুস্ট করার পরে সেটাকে আবার ফরওয়ার্ড করবে, সিগন্যালে যতটুকু এনার্জি লস হয়েছিল ততটুকু এনার্জি সিগন্যালকে প্রোভাইড করবে, আবার সেটাকে পাঠিয়ে দেবে। তো এইভাবে আমাদের দুইটাই কাজ করছে কিন্তু আমাদের এই সক্রিয় হাব। আর নিষ্ক্রিয় হাব অন্যদিকে কী করছে, নিষ্ক্রিয় হাব ডেটা সিগন্যালকে একই ফরম্যাটে ফরওয়ার্ড করে, জাস্ট একটা সিঙ্গেল ফরম্যাটে, অর্থাৎ যে সিগন্যালটা আমার ইনপুট আসলো সেই ইনপুট সিগন্যালকেই সে সরাসরি ফরওয়ার্ড করে দিলে। এক্ষেত্রে কোনো ধরনের সিগন্যাল বুস্ট করবে না, দেখা যাচ্ছে সিগন্যালের ডিস্টেন্সটা অনেক কমে গেছে, পাওয়ারটা কমে গেছে, কিন্তু সেটাকে আর সে কোনো কেয়ার করবে না, জাস্ট পাঠিয়ে দেবে। তবে এর যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এর কোনো নিজস্ব বিদ্যুৎ পরিবহনের ব্যবস্থার দরকার থাকে না, যেহেতু সিগন্যাল আসলেই সেটাকে শুধু ফরওয়ার্ড করতে হবে। সে এটার কাজই সেটা নিষ্ক্রিয় হাব। তো নিষ্ক্রিয় হাব যা নোডগুলো থেকে তারের সংগ্রহ করে এবং সক্রিয় হাব থেকে বিদ্যুৎ সরবরাহ করে, এবং এইভাবে আর কি ক্লিন বুস্ট না করে নেটওয়ার্ক রিলে করে থাকে। এবং নেটওয়ার্কের দূরত্ব কিন্তু এক্ষেত্রে বাড়ছে না, অর্থাৎ যেহেতু আমাদের সিগন্যালটা কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দূরত্ব কিন্তু ডিস্টেন্স কিন্তু বাড়ছে না। তো পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে মডেম। আপনারা তো সবাই ব্যবহার করেন মডেম, অনেকে এই মুহূর্তে মডেম দিয়ে তার মোবাইলে নেট চালাচ্ছে, কিন্তু আমরা কি জানি যে মডেম আসলে কীভাবে কাজ করে? তো মডেমের পূর্ণ অর্থ হচ্ছে মডুলেশন এবং এর ডিমডুলেশন। মডুলেশনের এমও, অর্থাৎ এই যে মডুলেটর যেটা আছে আমার এই শব্দের আমাদের এমও, মডুলেশন মূলত এই মডুলেশন এবং ডিমডুলেশন পারফর্ম করার জন্য মডেমে আমাদের আছে মডুলেটর এবং ডিমডুলেটর সার্কিট। তো এই যে মডুলেটর সার্কিট, এই মডুলেটর সার্কিটের এমও এবং ডিমডুলেটর সার্কিটের ডিএম, এই দুইটা নিয়ে আমাদের মডেম শব্দটি গঠিত হয়েছে। মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা, এবং ডিমডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। আসলে কিন্তু সবসময় কিন্তু এটাও সত্য নয় সব সময়ের জন্য। আমি যা শুধু মডেমের স্ট্রাকচারটা দেখে পরবর্তীতে আপনাদের এখনই দেখাবো যে কীভাবে মডুলেশন ডিমডুলেশন অপারেশন পারফর্ম করা হয়, অর্থাৎ এরপর আপনি সবার সাথে আপনি বলতেও পারবেন যে না মডেম কীভাবে কাজ করে, আপনি মেকানিজমটা জানেন। তো প্রথমে দেখেন একটা কম্পিউটার আছে, একটা নোড, এখান থেকে কম্পিউটার থেকে সেই ইনফরমেশন এখান থেকে আমাদের পাস করছে এবং সেটা আমাদের মডেম কিন্তু রিসিভ করছে। তো কম্পিউটার হয় কি সাধারণত আমাদের ডিজিটাল ইনফরমেশন নিয়ে কাজ করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে। অ্যানালগ সিগন্যাল এখান থেকে আবার অ্যানালগ সিগন্যাল চলে যাচ্ছে, এটা একটা অ্যানালগ সিগন্যাল এই ধরনের, এরকম এই যে ঢেউ ঢেউ এইগুলোকে বলা হয় অ্যানালগ সিগন্যাল, এবং ডিজিটাল সিগন্যাল এরকম স্কোয়ার শেপে থাকে। তো এখান থেকে চলে যাচ্ছে আমাদের পিএসটিএন বা পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক বা পিটিএনও বলা হয়। তো এই যে নেটওয়ার্ক আমাদের এই মনে করেন যে মোবাইল স্টেশন বা দেখা যাচ্ছে বেজ স্টেশন, মোবাইল টাওয়ারগুলো যে কথা আর কি, তো এই টাওয়ারে চলে যাচ্ছে, সেখান থেকে আমাদের আবার কানেকশন আসছে মডেমে, মডেমে অ্যানালগ সিগন্যাল হয়ে অ্যানালগ সিগন্যাল থেকে আবার ডিজিটাল সিগন্যাল হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন এখানে শুধুমাত্র ডিজিটাল সিগন্যাল হবে আর কেনই বা এখানে অ্যানালগ হবে? উল্টাটাও তো হতে পারতো, কি অবশ্যই প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে। তো দেখি আসলে কেন এইটাই এখানে এই রকমই হচ্ছে। সিগন্যাল, তা একটু সিগন্যাল নিয়ে আগে একটু দেখি। তো ওখানে আমরা দুই টাইপের সিগন্যাল দেখছিলাম, এইরকম একটা আর এইরকম একটা, যেটাকে আমরা বলছিলাম, এটাকে বলছিলাম অ্যানালগ সিগন্যাল, এটাকে বলছিলাম ডিজিটাল সিগন্যাল। তো এই ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল প্রত্যেকেরই সুবিধা অসুবিধা দুইটাই আছে। সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল যেটাকে সহজে প্রসেস করা যায় না এবং প্রসেস করা ঝামেলা, এখান থেকে ইনফরমেশন ক্যারি করা বা ইনফরমেশন রিট্রিভ করা, আবার যদি দেখা যাচ্ছে মাঝপথে আমার ইনফরমেশন লস হয়ে যায় সেখান থেকে সেগুলোকে আবার পুনর্জীবিত করা বা সেখান থেকে সেগুলোকে আবার নতুন করে আবার কারেকশন করা, ইনফরমেশন যদি ভুল হয়ে যায় সেটাকে আবার কারেকশন করা, কারণ চলার পথে দেখা যাচ্ছে কোনো জায়গায় আমার ইনফরমেশন লস হয়ে গেল, তাহলে সেই জায়গাতে তো ভুলটা কারেকশন করতে হবে। এই যে সিস্টেমের যে রোবাস্টনেস, এই ধরনের ফিচারগুলো কিন্তু অ্যানালগ সিগন্যালে নেই। কিন্তু অ্যানালগ সিগন্যালের একটা মেজর একটা ফিচার, সেটা হচ্ছে লং ডিস্টেন্স ক্যারি করতে পারে, অনেক দূর পর্যন্ত যেতে পারে। একইভাবে অন্যদিকে থাকছে আমাদের ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালে কিন্তু এই যে আগে যে ফিচারগুলো খুব সহজেই আপনি দেখেন, এই যে ডিজিটাল সিগন্যালে একটা বাইনারি বিট স্ট্রিম আছে, অর্থাৎ আপনি যে কথা বলেন মোবাইলের মধ্যে কথা বলে সেটা কিন্তু প্রসেস হয় এই 101010 এইভাবে, কিন্তু একটা প্যাটার্নে একটা প্রসেস হয়, এটা বিভিন্ন হতে পারে, অর্থাৎ 001 01 201, অর্থাৎ যাই হবে না কেন সেটা 01-এর একটা বিট প্যাটার্ন তৈরি করবে। তো এই 01-কে বলা হয় আমাদের বিট। তো এই বিট প্যাটার্নটাকে কিন্তু সে পরবর্তীতে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে, কনভার্ট করার পর সেটাকে আমাদের ফরওয়ার্ড করবে। ডিজিটাল সিগন্যাল
এর আর একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হলো এটা 1 মিটার ডিস্টেন্সের মধ্যে খুব ভালো কাজ করে, বাট 1 মিটার ডিস্টেন্সের বেশি গেলে সেটার সিগন্যালটা লস হয়ে যায়। অর্থাৎ এখান থেকে এই যে উপরের লেভেলটা দেখছেন আস্তে আস্তে এর ভোল্টেজটা কমতে কমতে সমান হয়ে যাবে। তো যখন সমান হয়ে যাচ্ছে, সমান হওয়ার অর্থ হচ্ছে এই পজিশন যদি আমরা চিন্তা করি যে এই পজিশনটা, তাহলে সমান হওয়ার অর্থ হচ্ছে এখানে আছে আমাদের 0 আর এই পাশে উঁচু, তার মানে হচ্ছে এখানে জায়গাটাতে আমাদের আছে 1 আর এই পাশে 0 আবার 1, এইভাবে কিন্তু এটা সিগন্যাল দিয়েছে। তো আমাদের এখানে 0 1, তাহলে প্রথমে বুঝছি আমরা একটা এরকম শেপ থাকবে, তারপর আমাদের ডাউন হবে, তারপর আবার মনে করেন যে এরকম থাকবে, এইভাবে চলতে থাকবে। আবার যখন পরপর অনেকগুলো 1 আছে পরপর এইভাবে এইভাবে চলতে থাকবে। তো যেহেতু এই সিগন্যালটা বেশি ডিস্টেন্সে যেতে পারে না, তাই এই সিগন্যাল থেকে এই সিগন্যালে আমাদের ঘাড়ের উপর, এই সিগন্যালের ঘাড়ের উপর ভর করে আমাদের এই সিগন্যালটাকে কিন্তু পাঠাতে হবে। তো সেই জন্যই আমাদের মূলত মডুলেশন ডিমডুলেশন অপারেশন পারফর্ম করা হয়। তো মডুলেশনেরই উল্টা প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ডিমডুলেশন প্রক্রিয়া। মডুলেশন আসলে দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন আর একটা ডিজিটাল মডুলেশন। এটা আসলে অনেক একটা ভাস্ট একটা সাবজেক্ট, এই অ্যানালগ মডুলেশন, ডিজিটাল মডুলেশন। তো এই জায়গাতে আমরা যেটা করতে পারি যে অ্যানালগ সিগন্যাল যেটা আছে, আমরা দেখেন কিভাবে আর কি অ্যানালগ মডুলেশন হচ্ছে। অর্থাৎ আপনি যে সিগন্যালটা দিচ্ছেন, অর্থাৎ আমি যে কথা বলছি, এই আমার কথার যে সাউন্ডটা, এটা হচ্ছে এখন বর্তমান অ্যানালগ সিগন্যাল, আমার মুখ থেকে যেটা বের হচ্ছে। তো এই সিগন্যালকে আমি একটা হাই ফ্রিকোয়েন্সি একটা ক্যারিয়ার, অর্থাৎ ওই যে বলছিলাম যে অনেক বড় একটা শব্দ দেব, যে শব্দের খুব বেশি পাওয়ার, খুব মনে করেন দূরত্ব অতিক্রম করতে পারে, সেটার উপরে ভর করে আমার কিন্তু এই মুখের কথাটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। এবং এর ফলে আমাদের দেখেন এই যে এই দুইটা আছে আমাদের অ্যানালগ অ্যামপ্লিটিউড মডুলেশন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। জাস্ট আপনারা নাম জানেন এবং দেখেন যে কিভাবে আমাদের চিত্রটা তৈরি হচ্ছে। দেখেন এই যে এই দুইটা সিগন্যাল, এই ছিল সেই শক্তিশালী সিগন্যাল, আর এই হচ্ছে আপনার কথা বা আমরা যেগুলো মোবাইলে বলে থাকি সেই ধরনের কথা। তো এইটাকে এইভাবে আমরা তৈরি করার পরে, আমাদের মডুলেট করার পর এই রকম একটা রেজাল্ট হলো। অর্থাৎ এইটা হতে পারে, এইটা হতে পারে, অথবা আমাদের ডিজিটাল মডুলেশন আমরা যে যেটা বলছিলাম যে একটু আবার দেখে আসি 5 নম্বরে। তো এই যে দেখেন এখান থেকে একটা আমাদের ডিজিটাল সিগন্যাল আছে, এটাকে মডেমের মাধ্যমে এখান থেকে আমাদের এই দিক দিয়ে আমাদের সিগন্যালটা আমাদের যাচ্ছে। তো এইভাবে আমাদের এই যে সিগন্যালটা ডিজিটাল মডুলেশন, এই ডিজিটাল সিগন্যালটা আমাদের এই হাই ক্যারিয়ারের উপরে ভর করে এইভাবে মডুলেট হয়ে যাচ্ছে। যখন এখানে আমাদের হচ্ছে 1 আছে, তখন একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার, আবার একটা লো ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার, এইভাবে দিয়ে আমাদের কিন্তু ক্যারি করে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের একটা সিগন্যাল আমাদের এই যে 5 নম্বর স্লাইডে আমরা দেখে আসলাম, এই এর মধ্য দিয়ে কিন্তু আমাদের চলে যাচ্ছে, যে আমাদের বেজ স্টেশন থেকে আবার এরকম সিগন্যাল আসছে সেই মডেমে, আরেকটা মডেমে, এই মডেম থেকে তারপরে আমাদের দেখেন যে ডিজিটাল সিগন্যাল হয়ে আমাদের এখানে কম্পিউটারে পৌঁছাচ্ছে। আচ্ছা, তো এরপরে আমাদের আমরা এখন দেখব যে অন্য আরেকটা আমাদের নেটওয়ার্ক ডিভাইস, সেটা হচ্ছে আমাদের এনআইসি, যার অর্থ হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারের নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের আমাদের প্রয়োজন হয়। তো এই কার্ডকে ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়। ল্যান কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। অধিকাংশ এনআইসি কম্পিউটারের সাথে বিল্ট ইন থাকে, অর্থাৎ সবসময় কিন্তু এটা কম্পিউটারের সাথে বিল্ট ইন। আপনি খেয়াল করে দেখতে পারেন আপনার যে কম্পিউটারের একটু ডানে বামে বা দেখা যাচ্ছে যে আপনার যদি ডেস্কটপ হয়, তাহলে আপনি ডেস্কটপে একটু পিছন দিকে বর্তমান এখনই দেখতে পারেন যে পিছনে একটা এই ধরনের একটা পোর্ট আছে। তো এই ধরনের পোর্টের সাথে আমাদের এই ধরনের একটা যে ল্যানের যে কেবল আছে, এই কেবলগুলো যদি আমরা কানেক্ট করি, যেটাকে বলা RJ45 পিন, আর এটাকে বলা হয় আমাদের সকেট। তো এই RJ45 সকেট থাকে এখানে, কিন্তু আমাদের কানেক্ট করার পরে কিন্তু আমাদের নেটটা কানেক্ট হয়। তো এর জন্য অবশ্যই এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কিন্তু একটা আমাদের আলাদা একটা ড্রাইভার থাকে, যেটা না ইনস্টল করলে আমাদের কিন্তু কম্পিউটারে কিন্তু নেট ব্যবহার করা যায় না। এই জন্য যখন আমাদের কম্পিউটার উইন্ডোজ সেট আপ দেওয়ার পর আমাদের ইনস্টল করা হয়, তো সেই সময় কিন্তু আমাদের এই ড্রাইভার সফটওয়্যারগুলো কিন্তু ইনস্টল করে দেওয়া হয়। তো কিভাবে এটা করে, এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস থাকে, যেই ম্যাক অ্যাড্রেস 48 বিটের একটা ইউনিক কোড হয়। তো এই ইউনিক কোডটা দিয়েই কিন্তু আমার পিসি ডিটেক্ট করতে পারে ইন্টারনেটের মাধ্যমে যে ওই পিসিতে আমাকে এই ইনফরমেশনটা পাঠাতে হবে, বা ওই পিসি থেকে আমাকে বলছে যে আমার এই জিনিসটা দরকার, এই ছবিটা দরকার, এই ভিডিওটা দরকার, এই গানটা দরকার, তাহলে সেটা আমাকে পাঠাও। তো ওই যে অ্যাড্রেসটা আছে, এখানে যে রম আছে, এই যে দেখছেন আপনারা রম আছে, তো এই রমের যে আইসি আছে এখানে আমাদের এটা হোল্ড করে রাখে, এবং ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের কিন্তু খুঁজে পায় আমাদের পিসিটা কোথায় আছে, এবং সেখান থেকে আমাদের কিন্তু পিসিতে ইনফরমেশনটা পাঠানো হয়। পরবর্তীতে দেখি আমরা সুইচটা কি বলে। সুইচ আমরা সাধারণত বোর্ডে করি কি, যে বোর্ডে অনেকগুলো সুইচ আছে, আর আমাদের মনে করেন ঘরে অনেকগুলো লোড আছে, অর্থাৎ বাল্ব আছে,
তারপর হচ্ছে দেখা যাচ্ছে রড লাইট আছে, তারপর ফ্যান আছে, এসি আছে, টিভি আছে, ফ্রিজ আছে। তো আমরা সুইচকে করি কি, যে সুইচটা দিয়ে আমরা সেই লোডটাকে অন করতে চাই যেটা আমার পছন্দ বা যেটাতে আমি চাচ্ছি যে এই আমার লাইটটা অন হোক বা ওই ফ্যানটা অন হোক। তো সেইটার জন্য কিন্তু আমাদের সুইচের প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের সুইচ একটা নেটওয়ার্ক ডিভাইস, যেটা আসলে মূলত ওই পার্টিকুলার ডিভাইসকেই অ্যাক্টিভ করবে যে ডিভাইসে আমি আমার ইনফরমেশনটা পাঠাতে চাই। অর্থাৎ একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যে আমাদের ইনফরমেশনটা যাবে সেটা কিন্তু আমাদের এই সুইচ ঠিক করে দেয়। তো একে ল্যান ডিভাইসও বলা হয়। আপনারা ল্যান সম্পর্কে মিন টাইম আমি দুই একবার কথা বলেছি, তারপর আমরা আরও নেটওয়ার্কের টাইপগুলো নিয়ে আমরা কথা বলবো সামনেই লেকচারে। এটা হচ্ছে ল্যান হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের মতো আরও বেশ কিছু আমাদের নেটওয়ার্ক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আছে, তারপর হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আছে ইত্যাদি। তো এর সাহায্যে নেটওয়ার্ক কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। অর্থাৎ নেটওয়ার্কগুলো আমাদের যে কম্পিউটারগুলো, একটা যদি আমরা স্টার টপোলজি, আমি টপোলজিতে এখনও আসিনি, টপোলজি আমরা ধীরে ধাপে ধাপে যেতে থাকবো। তো যখন দেখবেন যে একটা সুইচ আমরা যদি সেন্ট্রালে ব্যবহার করি, সেখান থেকে কিন্তু আমরা যে কোনো কম্পিউটারে কিন্তু কানেকশন দিতে পারবো। অর্থাৎ যেটাতে চাবো সেই কম্পিউটার থেকে সেই কম্পিউটারে আমি ইনফরমেশন দেবে। এবং এই ক্ষেত্রে হাবের সাথে এর যে পার্থক্য হচ্ছে, হাব কিন্তু ডাটাটা চেক করে না, আসলেই সেটাকে ফরওয়ার্ড করে দিল সবগুলোতে। আপনারা দেখছিলেন অ্যানিমেশনটা যে সবগুলোতে ফরওয়ার্ড করে দিল, কিন্তু এখানে কিন্তু এই ফরওয়ার্ডিংটা নাই। এখানে করবে কি, ফার্স্টে দেখবে যে কাকে পাঠাতে চাইছে, সো ওকেই পাঠাও। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কলিশনের সম্ভাবনা থাকে না। এবং এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে এটা সুইচ কিন্তু কোনো ফিল্টারিং করে না। অর্থাৎ যে হাব যে একটা করছিল, সক্রিয় হাব যে কাজটা করছিল, যে সেটাকে আপনার বুস্ট করছিল, তো এই ধরনের কাজগুলো সুইচে পারফর্ম করা যায় না। তারপরেও যেহেতু এখানে কোনো একটা অ্যাড্রেস ধরে রাখে, যে অ্যাড্রেসের মাধ্যমে আমাকে ডিটেক্ট করবে যে আমাকে ওই জায়গাতে পাঠাতে হবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কনফিগারেশন হয়ে থাকে এই জন্য। এরপরে আসছি আমরা, পরের টপিক হচ্ছে আমাদের ব্রিজ। আচ্ছা, ব্রিজ নামটা আপনাদের কাছে পরিচিত। গ্রামে দেখা যাচ্ছে আমাদের একটা নদী আছে বা একটা খাল আছে, এই পাশে এক গ্রাম, ও পাশে আরেক গ্রাম। তো এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার জন্য ব্যবহার করি ব্রিজ। কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে আবার ব্রিজ চলে আসলো কেন? আসলে নামটা কিন্তু ওইভাবেই আসছে যে ব্রিজ দুইটা বা ততোধিক আলাদা আলাদা সেগমেন্টকে, আলাদা আলাদা টাইপের ডিভাইসকে বা নেটওয়ার্ককে একসাথে জয়েন করার জন্য, আলাদা আলাদা যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোকে একসাথে জয়েন করার জন্য ব্রিজ ব্যবহার হয়। তবে ব্রিজের একটা বিশেষত্ব হচ্ছে, ব্রিজ কিন্তু সবসময় আমার যে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যেগুলো হবে, অর্থাৎ কাছাকাছি প্রোটোকল বা একই প্রোটোকলে যেগুলো থাকবে আমাদের, অর্থাৎ এইটা আছে মনে করেন যে এ নেটওয়ার্ক, এটাও যে প্রোটোকল ব্যবহার করছে এটাও সে প্রোটোকল ব্যবহার করছে। আপনাদের মনে হতে পারে যে প্রোটোকল বিষয়টা আবার কি, আমি একটু বলি। প্রোটোকল বিষয়টা হচ্ছে একটা নেটওয়ার্ক, সে ডাটা কমিউনিকেশন করবে, নিশ্চয়ই কিছু নিয়মকানুন মেনে কমিউনিকেশন করবে। যেমন একটা নিয়ম হতে পারে যে আপনি কাউকে ডাটা পাঠাচ্ছেন, ফোনে ডাটা পাঠাচ্ছেন। আচ্ছা, কথা বলার সময় প্রায় আমরা এরকম বলি না, ফোনে মনে করেন ফোনে ডাটা পাঠাচ্ছি বা আমি কথাবার্তাগুলো পাঠাচ্ছি, তখন বলি শুনতে পেয়েছো, তুমি কি শুনতে পেয়েছো? অর্থাৎ তারপর সে অ্যাকনোলেজ করে যে হ্যাঁ আমি শুনতে পেয়েছি, তুমি তারপরে বলো। অর্থাৎ একটা অ্যাকনোলেজ করার পরেই কিন্তু আমার যখন সন্দেহ হচ্ছে যে না, সে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না আমার কথাগুলো, তখন কিন্তু সে আমাকে অ্যাকনোলেজ করার জন্য আমি তাকে বলছি, দেন সে আবার আমাকে অ্যাকনোলেজ করলে পরবর্তীতে আমি পরের কথাগুলো বলছি। এই যে একটা প্রোটোকল, অর্থাৎ আমি কথা যে পাঠিয়েই যাচ্ছি এমন কিন্তু না, আমি পাঠাচ্ছি, সে শুনছে, সে বলছে হ্যাঁ আমি পেয়েছি, ওকে, তারপর আমি আবার বলা শুরু করছি। তো এই যে প্রোটোকল, এই প্রোটোকলগুলো যেসব নেটওয়ার্কগুলো আমার একই ধরনের প্রোটোকল ব্যবহার করে, সেইগুলোকে একসাথে কানেক্ট করার জন্য আমাদের ব্রিজ তৈরি করা হয়। তো এখানে ব্রিজ সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। ব্রিজ হচ্ছে মূলত একটা সুইচের মতোই কাজ করে থাকছে, কিন্তু সুইচ এবং সুইচের সাথে ব্রিজের পার্থক্য হলো, সুইচ একটা নোডকে অন্য নোডের সাথে সংযুক্ত করে, ব্রিজ একটা নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্কের সাথে যুক্ত করছে। এক্ষেত্রে ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ককে একসাথে ব্রিজ যুক্ত করে থাকে। এরপর আসছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমাদের রাউটার। এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় আমাদের রাউটিং। আর এই রাউটিংয়ের জন্য ব্যবহৃত হয় ডিভাইসই হলো আমাদের রাউটার। তো রাউটার আপনারা জানেন, আপনার বাসা বাড়িতে একটা রাউটার আছে, অর্থাৎ সেই রাউটারটা সিগন্যালকে আপনার মনে করেন মোবাইলে পাঠায়, অর্থাৎ ওয়্যারলেসলি যদি পাঠাতে হয় সেটাও কিন্তু আপনার রাউটার পাঠাচ্ছে। তো একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডাটা প্যাকেটগুলোকে সেন্ড করার যে কাজটা, সেটাই করে থাকে কিন্তু আমাদের রাউটার। তো রাউটার কীভাবে করে থাকে? রাউটারের মধ্যে কিন্তু এই যে আমরা যে ডিভাইসগুলো যখনই আমরা অ্যাড করছি রাউটারের সাথে, তখন কিন্তু রাউটারে একটা আমাদের অ্যাড্রেস জুড়ে নিচ্ছে।
আমি যখন আমার মোবাইলটা রাউটারের সাথে আমি কানেক্ট করে নিচ্ছি তখন কিন্তু এই অ্যাড্রেস তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এই কাজটাই করা হয় যে প্রথমে কিন্তু যখন আমরা রাউটারটা প্রথমে বাজার থেকে কিনে না আমি কিন্তু আমার পিসিতে লাগালে কিন্তু রাউটারটা কাজ করবে না, তার জন্য রাউটারকে কনফিগার করার দরকার হয়। আমরা বলি না যে রাউটারটাকে আগে কনফিগার করে নিয়ে আসি। তো যারা আমার আইএসপি আছে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তারা করে কি আমাদের এই গন্তব্য ঠিকানাটা আমাদেরকে সেট করে দেয়, তারপরে আমি সেইটা দিয়ে সেই রাউটার দিয়ে আমি কিন্তু যে কোনো ডিভাইসগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারি। তো রাউটার একটা সিগন্যাল যখন সেই রাউটার পর্যন্ত আসে নেটওয়ার্কের আসার পরে সেটাকে ওয়্যারলেসলি হোক বা দেখা যাচ্ছে ওয়্যার্ড মাধ্যমে হোক সেটা কিন্তু ফরওয়ার্ড করে দেয়, দুইভাবে সে করতে পারে। এই কাজটা কিন্তু রাউটার পারে। আবার যখন আমি একটা ইনফরমেশন সার্চ করছি, যে গুগল থেকে আমি সার্চ করছি যে আজকের হিট মুভি কোনটা আছে বা দেখা যাচ্ছে যে আজকের হিট গেম কোনটা আছে, এখানে ভালো গেম কোনটা, আমি একটা গেম চাই, অমুক গেমটা আমি খোঁজ করছি, দেখা যাচ্ছে কল অফ ডিউটি। তো এই যে এই গেমগুলো আমি খোঁজ করছি, এই যে সার্চ করছি, এই সার্চ করলে কিন্তু আমার ইনফরমেশনও কিন্তু সেই নেটওয়ার্কে পাঠাতে হবে, আমার ইনফরমেশন কিন্তু সেই সার্ভারে পাঠাতে হবে। যে কাজটা কিন্তু এই রাউটারই খুঁজে আমারটা থেকে নিয়ে ওখানে ইনফরমেশনটা পাঠাচ্ছে, ওখান থেকে সার্ভার থেকে প্রসেস করার পর আবার সার্ভার থেকে সেই জায়গাতে এই রাউটারের মাধ্যমে কিন্তু আমার পিসিতে কিন্তু ইনফরমেশনটা পাঠাচ্ছে। সো কত সুন্দর একটা কাজ এবং অপারেশনটা কিন্তু ইজিলি করছে রাউটার। কিন্তু যেহেতু এত অপারেশন পারফর্ম করতে হয় সেহেতু এর রাউটার ব্যবহার করলে আমাদের যেটা হয়, আমাদের নেটওয়ার্কটা একটু স্লো হয়, তবে সেটা খুব মেজর আকারে কিছু না। এরপর আসছে আমাদের গেটওয়ে। তো গেটওয়ের আমাদের যে কাজটা করে, গেটওয়ে মূলত আমাদের একটি নেটওয়ার্ক ডিভাইস, যা ওয়ান কে ডিভাইসকে বলা হয়। তো এই ভিন্ন প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে একসাথে সংযুক্ত করে। অর্থাৎ ব্রিজের ক্ষেত্রে ব্রিজ যে কাজটা করতো, গেটওয়ের ক্ষেত্রে গেটওয়েটা আপনি চিন্তা করেন বর্ডার, অর্থাৎ বাংলাদেশের মনে করেন ইন্ডিয়ার বর্ডার বা দেখা যাচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডার, যে এই যে বর্ডারগুলো আছে, অর্থাৎ বর্ডার বলছি যে একটা ভিন্ন প্রোটোকল, অর্থাৎ বাংলাদেশ একটা প্রোটোকলে চলছে, দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আর একটা প্রোটোকলে চলছে বা চায়না আর একটা প্রোটোকলে চলছে। এই যে ভিন্ন ভিন্ন প্রোটোকলের মধ্যে যখন আমাদের ডাটা ট্রান্সফার দরকার হবে তখন কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব গেটওয়ে। তো এই ক্ষেত্রে বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস যেমন হাফ সুইচ রাউটার ইত্যাদি প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না, কিন্তু গেটও কিন্তু ট্রান্সলেশনের সুবিধা। অর্থাৎ ট্রান্সলেশন বলতে বোঝাই যে এক ভাষার প্রোটোকলকে সে অন্য ভাষায় প্রোটোকলে কনভার্ট করে নেয়, নেওয়ার পরে তারপরে দেয়, এই যেটা অন্যরা পারে না বিধায় অন্যান্যরা গেটের সুবিধাটা প্রোভাইড করতে পারে না। তো এরপরে এখন আমরা আসি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। মিন টাইম আমরা ডিভাইসগুলো দেখলাম। আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো এরপরে পরে যেটা আমাদের টপিক আছে সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তো এই ওয়্যারলেস প্রযুক্তিগুলো যেসব ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সিকিউরিটি সিস্টেম, ধরেন ওয়্যারলেসলি আপনি মনিটরিং করতে চাচ্ছেন আপনার বাসা বাড়িতে কোনো চোর ঢুকছে কিনা। তো এই যে যেখান থেকে আপনি মনিটরিং করতে চাচ্ছেন, মনে করেন যে আপনি আছেন আপনার অফিসে, দেখতেছেন আপনার বাসাতে কোনো চুরি হচ্ছে কিনা, বা আপনি অন্য জায়গাতে আছেন, সেখান থেকে আপনার বাসা মনিটরিং করার জন্য কিন্তু আইপি ক্যামেরা ব্যবহার করছেন, সে কিন্তু কিন্তু একটা ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করছে। টিভি রিমোট আপনি যেটা ব্যবহার করছেন টিভিতে কন্ট্রোল করছেন, তার সাথে কি কোনো তার আছে? না, সেটা কিন্তু আমাদের রিমোটলি কন্ট্রোল করা হচ্ছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু একটা আমাদের ওয়্যারলেস একটা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে আমাদের সেলুলার টেলিফোন, অর্থাৎ সেল বেসড একটা টেলিফোন সিস্টেম কিন্তু আমরা ব্যবহার করছি এখানে, সেলুলার টেলিফোন সিস্টেম। অর্থাৎ সেল বেসড আমরা কিভাবে মোবাইল কমিউনিকেশন হয়, অর্থাৎ এক মোবাইল থেকে আরেকটা মোবাইলে কিভাবে আমরা কথাবার্তা বলি, এটা কিভাবে হয়, এই জিনিসটা কিন্তু আমরা খুব শীঘ্রই কিন্তু আমরা দেখবো পরের লেকচার। আমাদের আলাদা একটা লেকচারই আছে শুধুমাত্র ওই কমিউনিকেশনের উপরে, যে কীভাবে আমার মোবাইল কমিউনিকেশনগুলো হয়। তো এরপর আসছে আমাদের ওয়াইফাই। আমরা ব্যবহার করছি ইন্টারনেটে ওয়াইফাই ব্যবহার করছি, বাট ওয়াইফাই কীভাবে হচ্ছে বা ওয়াইফাই আসলে মিনিংটা কী আমরা কিন্তু কিছুই জানি না ওয়াইফাই। বাট এই ওয়াইফাই ব্যবহার করে আমরা নেট চালাচ্ছি, আমরা কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভিডিও চ্যাট করছি, অনেক সময় অডিও চ্যাট করতেছি। তো এই যে এই কাজগুলো কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করে করছি। এরপর আসছে ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার। ওয়্যারলেসলি আমরা বিভিন্ন ডিভাইসে, বর্তমানে এটা খুবই লেটেস্ট একটা প্রযুক্তি, যে ওয়্যারলেসলি বিভিন্ন ডিভাইসে আমরা পাওয়ার দিচ্ছি, পাওয়ার সাপ্লাই দিচ্ছি, যাতে করে সেই ডিভাইসটা আমাদের রান হয়। তো এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার প্রসেস। এরপর হচ্ছে আমাদের কম্পিউটার ইন্টারফেস ডিভাইস আছে। এছাড়া কিছু ডিভাইস আছে, যেমন মনে করেন ওয়্যারলেস মাউস বের হয়েছে, এখন ওয়্যারলেস কিবোর্ড বের হয়েছে, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে আমি কিন্তু সেই ওয়্যারলেসের মাধ্যমে কিন্তু আমি কিন্তু কিবোর্ডের সাথে আমার কম্পিউটারের কাজ করছি। অর্থাৎ আপনার ল্যাপটপ বা কম্পিউটার আছে মনে করেন দূরে, আর আপনি বেডে শুয়ে সেখান থেকে কিবোর্ড বা ল্যাপটপ আপনার হচ্ছে মাউস দিয়ে দূর থেকে কন্ট্রোল করতে পারছেন। তো এখন এই টেকনোলজিগুলো আমি দেখব এবং টেকনোলজিগুলোর পাশাপাশি
তাদের বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা নিয়ে আমরা দেখব যে আসলে কীভাবে কাজ করে। তো ব্লুটুথ হচ্ছে তারবিহীন স্বল্প দূরত্ব আদান প্রদানের জন্য, ডাটা আদান প্রদানের জন্য এটা ব্যবহার করা হয়। ব্লুটুথটা আমাদের যেটা করে, আমাদের 10 মিটার থেকে আমাদের 100 মিটার রেঞ্জের মধ্যে ব্লুটুথ আমাদের কাজ করে। ব্লুটুথের যে আমাদের রেঞ্জ আছে, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে আমাদের ব্লুটুথ ডাটা ট্রান্সফার করে, সেটা হচ্ছে 2.4 গিগাহার্জ, এবং এটা মূলত আমাদের শর্ট ডিস্টেন্সের জন্যই করা হয়। তো আরেকটা আমাদের আজকে আরেকটা নেটওয়ার্ক দেখছি, দেখেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে প্যানও বলা হয়ে থাকে, অর্থাৎ খুব ছোট নেটওয়ার্ক, অর্থাৎ একটা খুব স্বল্প পরিসরে যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটি উচ্চ মানের একটা নিরাপত্তা থাকে। ওয়াইফাইয়ের ফুল মিনিংটা, হ্যাঁ, আমি একটু পরে আসছি, আপনার প্রশ্নের অ্যান্সার দেবো। ওয়াইফাই আমরা যাব, এখনই যাব, সেই সময় আমি ওয়াইফাইয়ের অ্যান্সার দিয়ে দেবো। তো এখন আসছি যে এই বিভিন্ন ডিভাইসে ইউএসবি পোর্টের মাধ্যমে আমাদের যে ব্লুটুথ সংযোগ দেওয়া হয়, ইউএসবি পোর্টের মাধ্যমে, অর্থাৎ একটা বাজার কিন্তু এক ধরনের ডিভাইস পাওয়া যায়, ব্লুটুথ ডিভাইস। এটা খুবই অল্প দাম। তো এই ব্লুটুথ ডিভাইসটা আপনি যদি আপনার পিসিতে তো ব্লুটুথ নাই, তো আপনি আপনার ফোনের সাথে কিভাবে কম্পিউটারের সাথে আপনি কানেক্ট করবেন? তো বাজারে গেলে আপনি এই ধরনের একটা ডিভাইস পাবেন, ব্লুটুথ ডিভাইস। সেটা আপনার ইউএসবি পোর্টে কানেক্ট করে জাস্ট ওর ড্রাইভার সফটওয়্যারটা একবার ইনস্টল করে নেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি আপনার পিসির সাথে আপনার মোবাইলের যে কোনো ডাটা ট্রান্সফার করতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনার রেট দেখেন, ডাটা ট্রান্সফার রেট প্রায় 1 মেগাবিট পার সেকেন্ড। তো একটু দেখি যে ব্লুটুথটা আসলে কখন হয়েছিল বা কীভাবে তৈরি হয়েছিল। 1994 সালে টেলিকম ভেন্ডর এরিকসন সর্বপ্রথম ব্লুটুথ উদ্ভাবন করেন, এবং 10ম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথের নাম অনুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে ব্লুটুথ। বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোন, কম্পিউটার, মেডিকেল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ব্লুটুথ প্রযুক্তিটা ব্যবহার করে থাকি। তো ব্লুটুথের আমি বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি। ব্লুটুথটা হচ্ছে স্বল্প দূরত্বে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য ব্লুটুথ ওয়েব ব্যবহার করে। ব্লুটুথের 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 10 থেকে 100 মিটারের মধ্যে, মানে আমাদের রেঞ্জের মধ্যে কাজ করে ব্লুটুথটা। তো এক্ষেত্রে কোনটা আমাদের 100 মিটার রেঞ্জে কাজ করবে সেটাই আমাদের সবচেয়ে ভালো। তো ব্লুটুথের সবচেয়ে যে লেটেস্ট ভার্সনটা আছে, ব্লুটুথ ভার্সন 4.0, এটাই আমাদের ব্লুটুথের সবচেয়ে একটা ভালো একটা ওয়ে, যেটা আমাদের লং ডিস্টেন্সে কমিউনিকেশন করতে পারে। তো ব্লুটুথ একটা পিকো নেটের আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারে। মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেম কনসোলগুলোতে পরস্পরের সাথে সংযুক্ত করতে এবং তথ্য বিনিময় করতে খুবই নিরাপদ উপায়ে আমরা কিন্তু ব্লুটুথ ব্যবহার করে থাকি। আর ব্লুটুথের আরেকটা বিশেষত্ব হচ্ছে, ব্লুটুথ কোনো ধরনের আপনার কনফিগার করতে হয় না। জাস্ট আপনি ব্লুটুথ থেকে ওই ডিভাইসটাকে সিলেক্ট করে দেন, ওই ডিভাইসকে আপনার সরাসরি ব্লুটুথ আমার কানেক্ট করে দেবে। তো এরপর আসছে ওয়াইফাই। আমাদের একজন শিক্ষার্থী প্রশ্ন করছিলেন যে ওয়াইফাইয়ের ফুল মিনিংটা যদি বলতেন। তো ওয়াইফাইয়ের শব্দটি হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটির WI, এখানে WI এবং ফিডেলিটির FI, এই দুইটা নিয়ে আমাদের ওয়াইফাই তৈরি হয়েছে। তো এই শব্দেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে, ওয়্যারলেস ফিডেলিটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই হলো জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক একটা প্রযুক্তি, যা উচ্চ গতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। ওয়াইফাই, আরেকটা প্রশ্ন ছিল যে ওয়াইফাই দিয়ে পিসিতে নেট কানেক্ট করতে কোন ধরনের কেবল ইউজ করা হয়। আসলে ওয়াইফাই দিয়ে আপনি যদি পিসিতে নেট কানেক্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার তো কোনো তারই লাগবে না, কারণ ওয়াইফাই প্রযুক্তিটাই হলো একটা তারবিহীন প্রযুক্তি, একটা ওয়্যারলেস টেকনোলজি। সেক্ষেত্রে আপনার তারের প্রয়োজন নেই। কিন্তু আপনার রাউটার পর্যন্ত, যখন রাউটার থেকে আপনি যখন আবার এই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার পিসিতে ব্যবহার করবেন, তখন আলাদা একটা ডিভাইস পাওয়া যায়। সেই ডিভাইসটা আপনার পিসিতে লাগায় নিতে হবে, যেটা দিয়ে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এটা একটু মোটামুটি একটু কস্টলি ব্লুটুথের তুলনায়, কিন্তু রাউটারে যখন আসছে তখন অবশ্যই রাউটারে আপনার CAT6 তার ব্যবহার করতে হবে। অর্থাৎ রাউটারে যখন আসছে সেক্ষেত্রে আপনি CAT6ও ব্যবহার করতে পারেন, বা দেখা যাচ্ছে কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করতে পারেন, বা অপটিক্যাল ফাইবার। তবে সাধারণত অপটিক্যাল ফাইবার এবং CAT6 তার দুইটাই একত্রে ব্যবহার করে আপনার দেখাচ্ছে নেটটা ওই আমার রাউটার পর্যন্ত নিচ্ছে, এবং রাউটার থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা আবার এটাকে ব্যবহার করে থাকছি। তো বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার কৌশল এটি, এবং এটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য IEEE ইনস্টিটিউট অফ, যেটা ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। তো এটা হচ্ছে 802.11 প্রণীত একটা স্ট্যান্ডার্ড। ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য, এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের একটা স্ট্যান্ডার্ড। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। ওয়াইফাইয়ের কাভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরে ওয়াইফাইয়ের কাভারেজ পাওয়া যায়। ওয়াইফাই প্রযুক্তির সাহায্যে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। কাভারেজ এরিয়া সাধারণত ইনডোরের ক্ষেত্রে
32 মিটার এবং আউটডোরের ক্ষেত্রে 95 মিটারের মতো হয়ে থাকে। তো এরপরে আমরা এখন চলে যাব পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিক হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স। আচ্ছা, ওয়াইফাই রাউটারে আমাদের আরেকটা প্রশ্ন ছিল, ওয়াইফাই রাউটারে আমরা দেখতে পাই 2.4 গিগাহার্জ বা 2.6 গিগাহার্জ লেখা থাকে। আসলে মূলত এই ফ্রিকোয়েন্সিতে আমাদের আমাদের সিস্টেমটা এই ফ্রিকোয়েন্সি আমাদের ডাটা ট্রান্সমিট করে, অর্থাৎ ডাটাটা আমাদের যে কমিউনিকেশনটা হচ্ছে ওই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লেখা আছে ওয়াইফাইয়ের আপনার ডিভাইসের পিছনে, ওই পার্টিকুলার ডিভাইসে কিন্তু ওই ফ্রিকোয়েন্সিটা আমাদের ডাটা ট্রান্সফার করছে। আপনি আগে চলে যান ওই যে মডুলেশনে আমরা একটা কথা বলছিলাম যে শক্তিশালী একটা ক্যারিয়ার ওয়েভ বা একটা তরঙ্গের উপরে ভর করে কিন্তু আমরা তথ্যগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই। ওই যে শক্তিশালী যে তথ্য পাঠাচ্ছি যে ক্যারিয়ার ওয়েভটা, ওর ফ্রিকোয়েন্সিটা কত, আসলে মূলত এই আপনার এই যেখানে 2.4 গিগাহার্জ বা 2.6 গিগাহার্জ লেখা থাকে, এই গিগাহার্জটা আসলে এইটার মাধ্যমে বোঝায় ওই সিগন্যালকে, অর্থাৎ ওই যে ফ্রিকোয়েন্সিটা আছে ওইটাকে। তো এখন আসি আমি লাস্ট টপিকটা আমাদের হচ্ছে যে ওয়াইম্যাক্সের পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড সেবা তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকা জুড়ে ইন্টারনেট অ্যাক্সেস করার সুযোগ পাওয়া যায়। 1998 সাল থেকে IEEE 802.16 গ্রুপ ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা অ্যানাদার একটা নেটওয়ার্কের জন্য মানটি আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। এটি অপেক্ষাকৃত অধিক মানসম্মত এবং অধিক নিরাপত্তা সুবিধা সম্বলিত। তো এটা মোটামুটি 10 থেকে আমাদের মানে একটা ভাস্ট এরিয়া কভার করে, প্রায় 10 থেকে 60 কিলোমিটার এরিয়া পর্যন্ত এটা কভার করতে পারে ওয়াইম্যাক্স প্রযুক্তি, এবং তাও মাত্র একটা বেস স্টেশনের মাধ্যমেই এটা দিয়ে কভার দেওয়া সম্ভব। তো ওয়াইম্যাক্সের আমি সুবিধা একটু দেখি। তার আগে আমি আরেকটা প্রশ্ন আমি বলছি, পাওয়ার পয়েন্টের সমস্ত বিষয়গুলো আমাদের জন্য যদি আপলোড করে দেন তাহলে বুঝতে আরও সহজ হতো। আসলে আমাদের ভিডিওটা কমপ্লিটলি পাওয়ার পয়েন্টে দেওয়া হচ্ছে, পাওয়ার পয়েন্ট থেকেই আপনি সমস্ত ভিডিওটা থেকে আপনি পাওয়ার পয়েন্টে দেখতে পারবেন। তারপরে আপনার যদি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা যদি দরকার হয় আপনি আমাকে ইনবক্স করতে পারেন, তাহলে আমি আপনাকে এটাও পাঠিয়ে দিতে পারবো। আর আশা করি সব কিছু এখানে আমাদের দেওয়া আছে এবং পরবর্তীতে ভিডিওটি আপনি পেয়ে যাবেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো, পরবর্তীতে লিঙ্ক দিয়ে দেবো। তো ওয়াইম্যাক্সের সুবিধা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে সেবা পাওয়া যায়, এবং এমনকি যেখানে ফোনের সংযোগ পৌঁছায়নি সেখানেও আমাদের সুবিধা পাওয়া যায়। কোয়ালিটিস অফ সার্ভিস অনেক নিশ্চয়তা দেয়, তথ্য এবং টেলিযোগাযোগ সেবাগুলো প্রদান করা যায়। এর অসুবিধা যেটা আছে, ফাইবার অপটিক কেবল এদের সাথে তুলনা করলে বা স্যাটেলাইটের সাথে তুলনা করলে ওয়াইম্যাক্সের ডাটা রেট অত্যন্ত ধীর গতির। খারাপ আবহাওয়ার কারণে, যেমন বৃষ্টির কারণে কিন্তু সিগন্যাল একটা বিঘ্ন ঘটতে পারে। বেশি বিদ্যুৎ শক্তি ব্যবহার করার ফলে সার্বিক নেটওয়ার্ক চালানোয় পর্যাপ্ত বিদ্যুতের একটা ঘাটতি থাকতে পারে বা সরবরাহ সবসময় নিশ্চিত করতে হয়। এটার মেইনটেন্যান্স কস্ট অনেক বেশি হয়, কিন্তু সুবিধা হচ্ছে আবার একটা সিঙ্গেল নেটওয়ার্ক হাজার হাজার ইউজারকে আপনি সার্ভিস দিতে পারেন। তো এরপরে যেটা আমাদের আগামী দিনের হোমওয়ার্ক, সেটা হচ্ছে আপনারা একটা লিস্ট বানাবেন যেখানে হাব, সুইচ, ব্রিজ, রাউটার, গেটের সুবিধা অসুবিধা উল্লেখ করবেন। আমি অলরেডি এই ভিডিওটা তৈরি করার সময় এই আপনাদের এই টোটাল যে ক্লাস টাইমে আমি কিন্তু অলরেডি কিন্তু সব কিছু কিন্তু বলেছি, যে হাব, সুইচ, ব্রিজ, রাউটার, গেটের সুবিধা অসুবিধাগুলো কিন্তু মুখে বলেছি। তো এই জিনিসগুলাই আপনারা উল্লেখ করবেন এখানে, দিয়ে একটা লিস্ট তৈরি করবেন। মিন টাইম আপনি দেখবেন যে আপনি লিস্টটা তৈরি করলে আপনার কিন্তু খুব দ্রুতই আপনার টোটাল লেসনটা আপনি খুব দ্রুত শিখতে পারবেন। তো এরপরে আমাদের যদি এই ভিডিও নিয়ে কারো কোনো আপনার থাকে, কনফিউশন থাকে কোনো টপিক নিয়ে, আপনার ভিডিওটা আবার দেখতে পারেন। সেক্ষেত্রে ভিডিওটা পুনরায় দেখতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd তে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।